ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকে আমরা পড়বো বায়োটেকনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশন। আগের ক্লাস অনুযায়ী আমরা এই ফিল্ডে জৈব প্রযুক্তিবিদ্যা চ্যাপ্টারে আমরা আগের ক্লাস অনুযায়ী যদি দেখি কত কত জিনিস পড়েছি। ভেক্টর পড়েছি, তার হিস্ট্রি পড়েছি, ফেজ অফ বায়োটেকনোলজি পড়েছি, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি এন্ড ইভেন সবথেকে ইম্পর্টেন্ট পার্ট কি বলেছিলাম, টুলস অফ বায়োটেকনোলজি বলেছিলাম। এইবার আমরা আজকে ক্লাসে পড়বো টেকনিক অফ আরডিটি। মানে আরডিটি মানে কি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমি যে যে টার্মস গুলো বলছি সেগুলো তোমরা কানে হেডফোন যখন ইউজ করছো না, প্যারালাল টাইমে খাতায় লিখে রেখো। আর যখনই যে ক্লাস আমার অ্যাটেন্ড করবে তার পাশাপাশি ক্লাস নাম্বার গুলো দেবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা পড়বো আজকে কি, বায়োটেকনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশন। ফার্স্টে আমরা জেনে নেব টেকনিক মানে এই ফিল্ডে কোন কোন টেকনিক ইউজ করা হয়। আগে তো আমরা জানলাম টুলস, এবার জানবো টেকনিক। ঠিক আছে, আজকে আমাদের ফার্স্ট টেকনিক হলো সিডিএনএ মানে কমপ্লিমেন্টারি ডিএনএ। এটা আবার কি কমপ্লিমেন্টারি ডিএনএ কি? প্রথমে যদি আমি এর বেসিকটা বলতে চাই তাহলে তোমরা হালকা করে বইয়ে এই ছবিটা পাবে, মানে হালকা করে তুমি তার ওভারভিউটা দেখে নাও, তারপর আমি বলছি ডিটেলসে। এমআরএনএ আমরা কি জানি, সেন্ট্রাল ডগমা অনুযায়ী আমি আগের ক্লাসে বলেছি, ডিফাইন করেছি। ডিএনএ থেকে কি হয়, ডিএনএ থেকে ডিএনএ যে তৈরি হওয়াকে বলা হয় কি, নিজে থেকে নিজে তৈরি হওয়া ডিএনএ কে বলা হয় রেপ্লিকেশন। বুঝতে পেরেছো কি লিখলাম? রেপ্লিকেশন। লিখে রেখে কথাটা। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে কি বলে বলো? বাহ, ট্রান্সক্রিপশন। আমি শর্টে লিখছি, ঠিক আছে। আরএনএ থেকে প্রোটিন হওয়াকে বলে কি বলে বলো? ট্রান্সলেশন। এক্সিলেন্ট। তাহলে তোমরা রিকল করতে পারছো, তার মানে খুব ভালো। তার মানে আমরা কোনটা জানবো? এ তো এমআরএনএ। এবার এমআরএনএ থেকে কি কমপ্লিমেন্টারি ডিএনএ যখন হয় তখন তৈরি হচ্ছে কি, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে। এটা এক্সেপশনাল জিনিস, এটা মনে রাখবে, এটাই পরীক্ষায় আসে। এটা কোন দিকে আসছে? রিভার্স। তার মানে এটা লিখবে রিভার্স। কি হচ্ছে এটা? ট্রান্সক্রিপশন। এই টার্মটা লিখবে। এই ফিগারটাকে কি বলা হয় বলো তোমরা দেখি? সেন্ট্রাল ডগমা। এটা চ্যাপ্টার 6 এর মেন ফ্রেম। বুঝতে পারলে? তাহলে এইটা জানার সাথে সাথে আমার সিডিএনএ কি সম্পর্ক? সিডিএনএ তৈরি হওয়াটা হলো এই এমআরএনএ থেকে এই দিকে তৈরি হয় যে ডিএনএটা, তাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ। বুঝতে পারলে টার্মসটা? এইবার তোমাদের একটা ভালো জিনিস আমি বলে রাখছি, বা এখন শিখবে না শেষে শিখবে বলো? ঠিক, আমি প্রত্যেকটা ভিডিওর আমাদের কি থাকে, ট্রিক্স থাকে। তো আমি আজকে প্রথমেই ট্রিক্স বলছি, শেষেও একটা হালকা হিন্ট থাকবে। তাই আমরা প্রথমে ভিডিও দেখে ট্রিক্স শিখবো। কি কি তোমরা টার্মস পড়েছো ক্লাস 11তে? তোমরা অনেক কিছু টার্ম পড়েছো। কি কি পড়েছো বলো তো? ইন ভিট্রো পড়েছো, ইন ভিভো পড়েছো, আর একটা নতুন টার্ম বলো তো কি পড়েছো? এক্স ভিভো। এক্স ভিভো তো পড়িনি, ইন ভিভো পড়েছি, ইন ভিট্রো পড়েছি, এক্স ভিভো কি? চলো আজকে দেখে নি। প্রথমে কি বললাম? ইন ভিট্রো। তারপরে হলো কি? ইন ভিট্রো। আর একটা টার্ম যার এর সাথে মিল, ইন ভিভো। আর একটা টার্ম কি? এক্স ভিভো। এক্স ভিভোটা কি? ইন ভিট্রো জানি, ইন ভিভো জানি, এক্স ভিভো তো এটা তো জানি না। চলো, জানি না তখন দেখাও। আমি এটা বোঝানোর জন্য ছবি ইউজ করছি। হ্যাঁ, পিকচার ফরম্যাটে দেখো কত সহজভাবে বলে দিচ্ছি। একটা হোস্ট, সাপোজ এটা হোস্ট একটা হিউম্যান হতে পারে, একটা সেল হতে পারে। মানে ধরো এটা একটা হোস্ট, এখানে লিখে রাখো হোস্ট, বা যে কোনো একটা লিভিং বডি, হোস্ট অর এনি লিভিং বডি। সাপোজ এখান থেকে একটা সেল নিলে, কি নিলে? সাপোজ আমার বডি থেকে একটা সেল নিলে, সেই সেলটা যদি বাইরের টেস্ট টিউবে গ্রো করো, কি বললাম? বাইরে সাপোজ টেস্ট টিউবে এটা গ্রো করাচ্ছ, বা পেট্রি ডিশ হয়। তোমরা যদি বড় বড় ল্যাবে দেখো তাহলে এরকম দেখবে পেট্রি ডিশ হয়, তার উপরে এভাবে করে গ্রো করানো হয়। তাহলে যদি দেখো টেস্ট টিউবে গ্রো করানো হচ্ছে বা পেট্রি বা প্লেটে, যদি সেটা প্লেট মানে এই টার্মটা তখনই বুঝতে পারবে যখনই এটা বাইরে একটা হোস্টের বাইরে গ্রো করানো হচ্ছে, তাহলে সেই টার্মটার নাম কি? ইন ভিট্রো। ভিট্রো মিন্স গ্লাস। এটা তো গ্লাস, টেস্ট টিউব কি দিয়ে তৈরি হয়? গ্লাস। পেট্রি ডিশও গ্লাসে তৈরি হয়। কিসের? জেনারেলি অনেক কোম্পানি আছে, আমি এখানে টার্ম বলবো না, তাহলে স্পন্সরশিপ রিলেটেড তোমাদের হয়ে যাবে। তাহলে কি বললাম? ফার্স্টে বললাম কি বললাম বলতো? যেটা কোনো সেল কাঁচের গ্লাস বা ডিফারেন্ট গ্লাসে তৈরি হয় সেটা হলো ইন ভিট্রো।
তাহলে আমাদের ইন ভিট্রো কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, মানে কাচের গ্লাসের ভেতর বা টেস্ট টিউবের ভেতর কোন একটা ড্রাগ দিয়ে এই সেলটাকে দেখছো, সাপোজ এই বডি থেকে সেল নিলে তারপর একটা ড্রাগ দিলে দেখছো তারপর কি হচ্ছে, ওটা বাঁচছে না মরে যাচ্ছে, এটা একটা টেস্ট ইন ভিট্রো। নেক্সট আমি জানবো ইন ভিভো। ইন ভিভো মিন্স কি? ইন ভিভো হলো উইথ ইন দা সেল। কি লিখে রাখো? উইথ ইন দা সেল। আমি একটা আমার বডিতে একটা সাপোজ ড্রাগ দিলাম, তারপরে দেখছি আমার কি অসুবিধা হচ্ছে, এটা তো ইন ভিভো, মানে উইথ ইন দা সেল, মানে উইথ ইন অর্গানিজম, তার ভেতরে দেখা যাচ্ছে যে কি কি পরিবর্তন আসে। তাহলে ইন ভিভো বুঝে গেলাম। পড়ে রইল কে? এক্স ভিভো। সেটা কি? সেইটা বোঝানোর জন্য প্রথমে কি হলো, একটা সেলকে নিলাম, কিছু সময়ের জন্য বাইরে রাখলাম, তার উপর ড্রাগ দিলাম, দেখলাম কিছু প্রবলেম হচ্ছে কিনা, তারপর আবার হোস্টের বডিতে দিয়ে দিলাম। তার মানে কি, প্রথমে হলো বাইরে, তারপরে হলো আবার ভেতরে, সেই টার্মটা হলো এক্স ভিভো। আর গোলাবে কখনো ইন ভিভো মানে উইথিন দা সেল, মানে আমার ভেতরে, বা মনে রাখার জন্য, আমার ভেতর না, তোমরা মনে রাখার জন্য ইউজ করো, এটা আমার ভেতরে। ইন ভিট্রো মানে বাইরে, বাইরে গ্লাস অর্গানেলস বা গ্লাস ইউটেন্সিলস এর উপরে যেসব টেস্ট হয়। তারপর আর একটা ফাইনাল পড়ে থাকলো কি, এক্স ভিভো। এক্স ভিভোতে আমরা কি জানি, যে কোনো একটা জিনিসকে বাইরে নেওয়া হলো কিছু ফিউ টাইমের জন্য, তারপর ওটা আবার বডির ভেতরে বা অর্গানিজমের বডিতে ওটাকে আবার ইনটেক করে নেওয়া হলো। ক্লিয়ার এখনো পর্যন্ত? নেক্সট এবার এগোতে থাকি, প্রথম আমাদের কমপ্লিট সিডিএনএ। নেক্সট আমরা জানবো জিন অ্যাম্প্লিফিকেশন। সাপোজ আমরা এটা কি, একটা সাপোজ একটা জিনের পোরশন, আমার সাথে সাথে তোমরা পড়াশোনা করে নাও প্লাস কনসেপ্টটা তৈরি করে নাও, বাকি তো আমাদের টার্গেট ফুলফিল হবেই হবে। কত আমাদের টার্গেট বলো তো? 95 প্লাস, তার নিচে কখনোই ভাববে না। এটা তোমাদের কি আঁকলাম বলো তো? জিন অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন মানে কি? অনেকগুলো হওয়া, একটা থেকে অনেক হওয়াকে বলা হয় জিন অ্যাম্প্লিফিকেশন। সাপোজ এটা একটা আছে, একটা থেকে এটা কটা তৈরি হলো? দুটো, দুটো থেকে এটা টোটাল কটা তৈরি হলো? চারটে। ঠিক আছে, এটাকে বলা হয় জিন অ্যাম্প্লিফিকেশন। এটাকে বলা হয় জেনারেশন 1। লিখে রেখো, জেনারেশন 1। এটা জেনারেশন 2। এরপরে থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন তোমরা খাতায় রাখবে ডিফারেন্ট। তাহলে কি জানলাম, এখান থেকে জিন অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। তাহলে এটা তো একটা ডিএনএ, এই ডিএনএ থেকে আরো ডিএনএ তৈরি হচ্ছে। তা এই ডিএনএ তৈরি হওয়ার অনেক টেকনিক আছে। আমরা তার মধ্যে প্রথম যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের বইয়ে আছে, সেটা কি? পিসিআর। এটাকে বলা হয় পিসিআর। কেন এটা পিসিআর বলা হচ্ছে? এটা লিখে রাখো নামটার মানে, পরীক্ষায় আসবে কিন্তু 2 নম্বরের এর উপর কোশ্চেন। আগেবার 2020 কোশ্চেন অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এই নামটা এসছে ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ কি আমি সেটা বলছি, পিসিআর এর একটা কম্পোনেন্ট, মানে একটা এনজাইমের নাম। পিসিআর হলো, লিখে রাখো, পলিমারেজ। পি স্ট্যান্ড ফর পলিমারেজ, পলিমারেজ। সি স্ট্যান্ড ফর চেন, আর স্ট্যান্ড ফর রিয়াকশন। রিয়াকশন কমপ্লিট, বুঝতে পারলে? এইবার তাহলে কি বললাম, আরেকবার রিপিট করে দিই, পলিমারেজ, চেন, রিয়াকশন। তার মানে এই এই তিনটে টার্ম খুব ইম্পর্টেন্ট। এটা কি পলিমারেজ, এটা কি চেন? তো একটা চেন, দুটো চেন, তিনটে চেন, তার জন্য এই এই নামটা মিলছে, চেন। বা তারপরে হলো রিয়াকশন। রিয়াকশন মানে কিভাবে ভালো করে, এইগুলো রিয়াকশন, তো এক একটা তো রিয়াকশন, তার জন্য এই নামটাও মিলে গেল। নেক্সট পড়ে থাকলো কি, পলিমারেজ টার্মটা। পলিমারেজ কেন বলো তো? আমি কি বললাম, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া কি বলে? রেপ্লিকেশন। রেপ্লিকেশন কে করে? ডিএনএ পলিমারেজ বলে একটা এনজাইম, মানে একটা উৎসেচক, সেখান থেকে এসে পলিমারেজ। তোমরা এখানে এই দুটো টার্ম লিখে রাখো, হ্যাঁ, বোর্ডের। ট্যাগ পলিমারেজ, এটা লিখে রাখবে, ট্যাগ পলিমারেজ, যেটা কোন অর্গানিজম থেকে। আর একটা জিনিস, আমার স্টুডেন্ট যেহেতু তোমরা অলওয়েজ যখনই যে নাম লিখবে তার নিচে আন্ডারলাইন করবে, হ্যাঁ। কেন? সায়েন্টিফিক টার্মস এর নিচে কি হয়? আন্ডারলাইন হয়। তোমরা এই টার্মস গুলো নিচে আন্ডারলাইন করে লিখবে যখনই লিখবে পরীক্ষার হলে, তাহলে পরীক্ষার হলে কিন্তু নাম্বার পাবে না, হ্যাঁ। তুমি যদি শুধু থার্মাস অ্যাকোয়াটিকাস লিখে ছেড়ে দাও, তাহলে কিন্তু নাম্বার পাবে না। তার নিচে ইদার সেটা ইটালিক ফন্টে হতে হবে, আর না হলে তার নিচে আন্ডারলাইন করতে হবে। ক্লাস 11তে আমরা চ্যাপ্টার 2 তে এটা পড়েছিলাম, বুঝতে পারলে? যে কোনো সায়েন্টিফিক নেমের। তাহলে এটা বুঝতে পারলে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এবার আমি এখানে কিছু কিছু টার্মস আমি বলে রাখছি, যেগুলো খাতাতে লিখে রাখবে।
প্রথম টার্ম হলো পলিমার চেইন রিঅ্যাকশনে একটা জিন থেকে বা একটা ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ থেকে অনেকগুলো হচ্ছে, তাহলে প্রথমে এটা হওয়াকে বলা হয় একটা ডিএনএ প্রথমে কি হবে, ধরো এটা একটা ডিএনএ আছে, প্রথমে ডিন্যাচার হবে মানে ভাঙবে। ফার্স্ট স্টেপ লিখে রেখো ডিন্যাচুর, ফার্স্ট ডিন্যাচুরেশন হয়, দেন কি হয় অ্যানিলিং। অ্যানিলিং মানে কি, এই যে ডিএনএ তৈরি হলো, ঠিক আছে, মুছে দিলাম এগুলো, যে ডিএনএ তৈরি হলো না তার সাথে তো প্রাইমার লাগতে হবে। কেন প্রাইমার লাগতে হবে, না হলে নেক্সট অ্যাম্প্লিফিকেশন হবে না। তাহলে প্রথমে কি বললাম, ডিন্যাচার হয় মানে ডিএনএটা ভেঙে যায়, তারপর অ্যানিলিং হয়, অ্যানিলিং হওয়ার পর এখানে কি অ্যাড হয় লিখে রেখো প্রাইমার। প্রাইমার জিনিসটা কি, একবার অনেক সময় তোমরা একবার একটা জিনিস মনে করে দিই, তোমরা বাড়ি হওয়া দেখেছো, বাড়ি হওয়ার আগে দেখবে একটা মাচা বাঁধা হয়, একটা কোনো একটা প্ল্যাটফর্ম বানানো হয়, তার উপর একটা মিস্ত্রি বসে কি করে বাড়ি তৈরি করে, সেরকম এটা একটা তো জিনিস, একটা ডিএনএ তো তৈরি করতে হবে, তার জন্য একটা প্ল্যাটফর্ম বানানো দরকার, তারপরে এইদিকে ডিএনএ সিনথেসিস হয়, এবার সেগুলো আবার এভাবে করে বন্ড হয়ে যাবে। সেই যে জিনিসটা প্রথম যে স্টার্টিং পয়েন্টটা সেটাকে বলা হয় প্রাইমার, ঠিক আছে। তারপরে কি হয় এক্সটেনশন হয়, এই যেটা আমি ডবল স্ট্যান্ড করে দিলাম সেটাকে বলা হয় এক্সটেনশন। আমি আরেকবার তোমাদের রিপিট করে দিই, প্রথমে হয় ডিন্যাচার, দুটো ডিএনএ আছে সেটা ভেঙে গেল, প্রথমে হলো ডিন্যাচার, তারপর ডিন্যাচারের পর হলো তোমরা কি প্রাইমার অ্যাড হলো। প্রাইমার অ্যাড হওয়া কেন দরকার, না হলে তো পলিমারেজ চেইন রিঅ্যাকশন হবে না। তারপর যখন ফাইনাল স্টেপ হয় এক্সটেনশন, যখন কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এইবার তোমাদের জানা দরকার যে পিসিআরটা কেন ইউজ করা হয়, ঠিক আছে। পিসিআর কেন ইউজ করা হয়, এটা তো খুব গুড কোশ্চেন। সাপোজ 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 তুমি কোনো ইনভেস্টিগেশন ফিল্ডে গেছো, তুমি সাপোজ একটা ক্রাইম ইনভেস্টিগেটর, তুমি ইনভেস্টিগেটর ফিল্ডে গেছো, সেখানে সাপোজ একটা ক্রাইমের ছোট্ট একটা ডিএনএ পেয়েছো, তারপর তুমি কি আসলে ল্যাবে আসলে, তুমি তো সব এক্সপেরিমেন্ট সিঙ্গেল ডিএনএ দিয়ে করতে পারো না, কারণ ওখান থেকে তোমার অনেকগুলো টেস্ট করতে হবে, তাই তোমার লাগবে কি প্রচুর পরিমাণে ডিএনএ। তাহলে তুমি কোন টেকনিক ইউজ করবে বলো তো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই জিন অ্যাম্প্লিফিকেশন টেকনিকটা। তখন ওখানে কি হবে, প্রচুর প্রচুর ডিএনএ তৈরি হবে, আর প্রচুর ডিএনএ তৈরি হলে তুমি যত খুশি মন মতন ইনভেস্টিগেশন করবে। এইবার আর একটা দুটো টার্ম বলে দিচ্ছি আমি, কি ট্যাগ পলিমারেজ আর পিএফইউ, এই দুটো এনজাইম ইউজ করা হয়, এই এনজাইম মানে এই দুটো উৎসেচক ইউজ করা হয়। পরীক্ষার হলে আগেরবারে প্রশ্ন, তোমরা এই দুটো লিখে রেখো। আর এই দুটোর নাম কি, থার্মাস অ্যাকোয়াটিকাস মানে কি, মানে এই অর্গানিজমের ভেতর থেকে নেওয়া হয়েছে, যেমন ইসচেরিচিয়া কোলি, তার ভেতর থেকে যদি কোনো এনজাইম নেওয়া হয় তার করসপন্ডিং নাম হবে, সেরকম যেরকম একটা এক্সাম্পল বলো ইকো আর1, আমি পড়িয়েছিলাম কিসের, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। সেম যদি থার্মাস অ্যাকোয়াটিকাসের ভেতর থেকে যদি কোনো এনজাইম ইউজ করা হয়েছে সেটা কি ট্যাগ পলিমারেজ। ক্লিয়ার হলো এবার, তাহলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। নেক্সট আমরা ঢুকবো জিন ফিউশনের উপর। সাপোজ জিন ফিউশনটা বোঝানোর জন্য দুটো জিন আছে, জিন এ জিন বি, দুটো খুব ভালো ক্যারেক্টার। আমার ধরো এমন একটা ফ্রুটের ভেতরে এক্সাম্পল দিই ম্যাঙ্গো, ঠিক আছে, আমাদের এমন একটা ম্যাঙ্গো দরকার যেটা দেখতে খুব সুন্দর হবে, একদম লাল হলুদ টাইপসের হবে, প্লাস কি হবে বলতো স্মেলটাও খুব সুন্দর হবে। তাহলে তো হওয়া সম্ভব না, একটা আম হয়তো দেখতে খুব সুন্দর হয়, প্লাস না হলে অন্য আর একটা আমের মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার থাকে। ধরো তুমি আরো, এটা হলো সাপোজ স্মেলের জন্য, এটা হলো কালারের জন্য, আর একটা কি দিতে পারো স্মেল কালার, আর একটা হলো টেস্টের জন্য, ঠিক আছে। সি, এই তিনটেকে মার্চ করে দাও, যে আমটা পাবে ফাইনালি এ বি সি করে, ফাইনালি সাপোজ একটা মিক্সার আম পাচ্ছ, সেটার ভেতর কি পাবে, সেটার ভেতর স্মেলটাও খুব সুন্দর হবে, সেটা কালারটাও দুর্দান্ত হবে, আর সেটা টেস্টটাও অসাধারণ হবে। তাহলে কি খুব অ্যাপ্লিকেশন তো এই ফিল্ডটা জিন ফিউশনে। ক্লিয়ার, এইবার ঠিক আছে, জিন ফিউশন ক্লিয়ার। এইবার নেক্সট টপিক ঢুকবো প্রোটোপ্লাস্ট ফিউশন। এই সাথে বুঝিয়ে দিই প্রোটোপ্লাস্ট ফিউশন কি। সাপোজ ইন কেস অফ প্রোটোপ্লাস্ট ফিউশন জেনারেলি করা হয় প্ল্যান্ট সেকশনে, যাদের সেল ওয়াল থাকে, সেল ওয়াল থাকলে একে অপরের সাথে ফিউজ করবে। যদি এই আউটার বডিটাই খুব হার্ড দিয়ে তৈরি হয়, সাপোজ এটা এরকম বডি দিয়ে তৈরি, তাহলে এটা এর সাথে ফিউজ করবে, করবে না। তখন কি করা হয়, প্রোটোপ্লাস্ট ফিউশনে কি করা হয়, এই বাইরের সোম্যাটিক আউটিংটা সরিয়ে সেল মেমব্রেনটাকে রেখে দেওয়া হয়।
তাহলে একে অপরের সাথে ভালোভাবে ফিউজ করতে পারে। কোন কোন সেলের জন্য? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে প্ল্যান্ট সেলের জন্য। কি ইউজ করা হয় এখানে ফিউজ করানোর জন্য? লিখে রাখো, এটা পরীক্ষা আগেবার আসেনি তো এবার আসবে, খুব কমন টার্ম। কি লিখা বললাম? পিইজি। কি ইউজ এটা বলা হয়? পলিইথিলিন গ্লাইকল পেজ বলা হয়, যেটাতে তোমরা এটা বইয়ে পাবে যে এটাকে ফিউজ করানোর জন্য ইউজ হয়। তাহলে আমাদের প্রোটোপ্লাস্ট ফিউশন কমপ্লিট। নেক্সট হলো ফরমেশন অফ হাইব্রিডোমা। এইটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, ফরমেশন অফ হাইব্রিডোমা। মুছে দিলাম। এইগুলো বইয়ে দেখবে অনেক কমপ্লিকেটেড ভাবে করানো আছে, এদিকে ওদিকে করে, তা না, আগে কনসেপ্ট বিল্ড করো। তুমি নেট কেন, বড় বড় এক্সাম পাস করে যাবে। আইআইটি ফাইআইটি ওগুলো তো তোমার কোনো ভয়ই লাগবে না। কেন ভয় লাগবে না বলো তো? তোমার বেসিক এত স্ট্রং বা এত ক্লিয়ার যে তোমার যখনই কোশ্চেন দেখবে যে হাইব্রিডোমা টেকনিকে কোন কনসেপ্ট ইউজ করা হয়, আরে এই তো আমি এইচএসএ পড়ে নিয়েছি, তাহলে আইআইটি যখন এক্সাম দিতে যাবে তখন তোমার ভয় লাগবে না। না, তাহলে কি সেই জিনিসগুলো? একটা লিখবে মায়োলোমা সেল। হাইব্রিডোমা টেকনিক হলো হাইব্রিড, কথা মানে যেখানে হাইব্রিড পাবে সেখানে বুঝতে পারবে দুটো জিনিসের মিলন আছে। একটা হলো এ, এটা কি বললাম? মায়োলোমা সেল মানে টিউমার কজিং সেল। আর একটা হলো প্লাজমা সেল বা অ্যান্টিবডি সিক্রেটিং সেল। অ্যান্টিবডি এবি দিয়ে লিখলাম। এই টিউমার সেলের প্রপার্টি কি? এটা প্রচুর গ্রো করতে পারে, কিন্তু এদের কোনো সিলেকশন অ্যান্টিবডি সিক্রেট হয় না। কি বললাম? গ্রোথ যদি দাও প্রচুর, কিন্তু অ্যান্টিবডি নীল। কিন্তু এর ক্ষেত্রে দেখা গেল অ্যান্টিবডি তো তৈরি হবে খুব সুন্দর, এগুলো অ্যান্টিবডি সাইন। তোমরা পরবর্তীকালে আমি যখন নেক্সট ক্লাসে পড়াবো তখন পড়িয়ে দেবো, ঠিক আছে? এরকম অ্যান্টিবডি টাইপস দেখতে হয়। অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন বলা হয়। কি বললাম? ইমিউনোগ্লোবিউলিন, আইজি। এটা কি কি হতে পারে? আইজিএম হতে পারে, আইজিজি হতে পারে, আইজিডি হতে পারে। এইগুলো হলো ইমিউনোগ্লোবিন। তার মানে এর কি আছে? অ্যান্টিবডি তো আছে, সরি, অ্যান্টিবডি তো প্রচুর পারবে। কি পারবে না? গ্রোথ, কারণ এই নিজে থেকে গ্রোথ করতে পারে না। তাহলে কি করা হলো? এই কনসেপ্টটাকে কি করা হলো? দুটোকে মিলিয়ে দিলাম, ঠিক আছে? এবার মিলিয়ে দিলাম, তার মানে কি হলো? এটা কি তৈরি হলো? একটা হাইব্রিড তৈরি হলো। কি তৈরি হলো? একটা হাইব্রিড। বুঝতে পারলে? এবার ভাবো এ আর বি, কেন আমার হাইব্রিড দরকার? সাপোজ এই অ্যান্টিবডিটা কিসের জন্য? অনলি ফর স্নেকের জন্য। তার মানে কি হলো? যে মায়োলোমা সেল, যেটা হলো টিউমার সেল, টিউমার সেল তো প্রচুর গ্রো করে, প্রচুর গ্রো করে। তার মানে তার ভিতরে যদি আমি স্নেক অ্যান্টিবডি যদি প্রিপারেশন সেল দিয়ে দিই, তাহলে কি হবে? স্নেক অ্যান্টিবডি প্রচুর পরিমাণে তৈরি হবে, প্রচুর পরিমাণে তৈরি হবে। বুঝতে পারলে? এই টেকনিক ইউজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। আর এখানে একটা সিলেকশন মিডিয়াম থাকে, আমি লিখে রাখি, এটা মুছে দিলাম। নেক্সট কি বললাম? কোন একটা মিডিয়াম তো দরকার সিলেকশনের জন্য। এটা মিডিয়াম থাকে হ্যাট মিডিয়াম। কি বললাম? হ্যাট মিডিয়াম। এটা কি? হ্যাট মিডিয়ামটা কি? আচ্ছা বোঝাচ্ছি তোমাকে। সাপোজ এমন একটা টিউমার সেল আছে যার ভেতর অ্যান্টিবডি ঢুকেনি। তিনটে সেল, এটা একটা সেল, সেল নাম্বার 1, সেল নাম্বার, এটা এগুলো আইআইটি কোশ্চেন, হ্যাঁ, এগুলো আইআইটি বা জ্যামে দেখবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন করবে। সেল নাম্বার 2 যার ভেতর এরকম অ্যান্টিবডি আছে, প্লাস সে মায়োলোমা সেল মানে সে টিউমার, আর একটা সিঙ্গেল সেল এরকম। এটা হলো 2, 3। এবার বলি এর মধ্যে কোনটা এই হ্যাট মিডিয়ামে গ্রো করতে পারবে? কোনটা পারবে? লিখে রাখি, এটা হ্যাট মিডিয়াম। সাপোজ এটা পেট্রি প্লেট, ঠিক আছে? এখানে মিডিয়াম আছে, এর ভেতরে অনলি 2 গ্রো করতে পারবে, বাকিগুলো কেন পারবে না? কেন? এ এখানে যদি আসে গ্রো কেন করতে পারবে না? কারণ এখানে অ্যান্টিবডি না থাকলে এ গ্রো করতে পারবে না। তাহলে অ্যান্টিবডি নেই যেহেতু সে পারলো না, তাহলে তো অ্যান্টিবডি এর আছে, এ তো পারার কথা। কিন্তু এইটা আসলে এর প্রবলেমটা কি হবে? এ গ্রো করতেই তো পারে না। এ তো একবারই সিক্রেট করলো, তারপর গ্রো করতে হবে, তারপর মরে যাবে। তার মানে কি? এর কাছেও প্রপার্টি নেই, কিন্তু এটার ভেতরে দুটো কনসেপ্টই আছে। এইটাই হলো হাইব্রিডোমা কনসেপ্ট, আর কিছুই তো না। এইবার একটা টার্ম আছে এখান থেকে, মনোক্লোনাল অ্যান্টিবডি প্রিপারেশন। কি বললাম? মনোক্লোনাল অ্যান্টিবডি প্রিপারেশন। সেটা কি? আমি বলেছি অলওয়েজ মোনো মানে একটা, মোনো মানে একটা, ক্লোন মানে সিলেকশন জিনিস। সিলেকশন কিসের? অ্যান্টিবডি। এটা কি টাইপ তৈরি হচ্ছে? একটাই তো অ্যান্টিবডি টাইপস তৈরি হচ্ছে,
তাই এই টেকনিকটাকে অনেক সময় প্রিপারেশন কিসের জন্য হয়, মনোক্লোনাল অ্যান্টিবডি প্রিপারেশন। এটা যদি বুঝতে না অনেক বড় কনসেপ্ট বুঝতে পেরে গেলে, এর উপরে বেস করে অনেক রকম ভ্যাকসিন, ড্রাগ, বড় বড় জিনিস তৈরি হয়। ঠিক আছে, মুছে দিলাম। নেক্সট আমাদের তাহলে কি কি কনসেপ্ট তৈরি হয়ে গেল দেখো, তোমরা এত তাড়াতাড়ি এতগুলো বড় বড় টেকনিক জেনে গেলে, তার মানে হয়ে গেল ফরমেশন অফ হাইব্রিডোমা। নেক্সট আমরা লাস্ট টপিক আজকে পড়বো অ্যাগারোস জেল ইলেক্ট্রোফোরেসিস। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। নামে কি আছে, নামটাকে আমি ভেঙে দিই। অ্যাগারোস, অ্যাগারোস জিনিসটা কি? অ্যাগারোস হলো একটা প্ল্যাটফর্ম। সাপোজ এটা একটা জেল ইলেক্ট্রোফোরেসিস আমি সিস্টেমে এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা বক্স দেখলে, এইবার তোমরা এখানে ডিফারেন্ট ওয়েল করো। এটা হলো ওয়েল, মানে গর্ত বলো বা তোমাদের স্যাম্পল রাখার জায়গা বলো বা কিছু, ওয়েল মানে তোমাদের যেখানে তোমরা স্যাম্পলটাকে লোড করবে। ঠিক আছে, এটা কিসের সারাউন্ডিং এ থাকে? একটা ট্যাঙ্কের সারাউন্ডিং এ। জিনিসটা কি হচ্ছে, জিনিসটা একটা জিনিস বুঝবে, মাথায় রাখবে অলওয়েজ, ডিএনএ চার্জ, ডিএনএ অলওয়েজ নেগেটিভ হয়। তার মানে এইদিকে একটা নেগেটিভের ইলেকট্রোড রাখা থাকবে, মানে ব্যাটারি যে দেখেছো একদিকে নেগেটিভ থাকে একদিকে পজিটিভ থাকে। এইটা যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে, একদিকে থাকবে নেগেটিভ আর একদিকে কি থাকবে? পজিটিভ। আমি এগুলো ওয়েল কি বললাম, দেখবে অ্যাগারোস জেলে ছোট্ট ছোট্ট এরকম গর্ত থাকে, যেগুলো তোমরা যদি কখনো খেয়াল করো তাহলে দেখতে পাবে। যদি কখনো তোমরা এই ফিল্ডে পরবর্তীকালে রিসার্চ করতে যাও তাহলে এখানে এটা ভালো মতন দেখতে পাবে। এইখানে আমরা এবার কি লোড করব? স্যাম্পল লোড করব। সাপোজ প্রথমে আমরা লোড করলাম ল্যাডার। ল্যাডারটা কি? বা মলিকুলার মার্কার। কি বললাম? বা মলিকুলার মার্কার, তোমরা বইয়ে পড়বে। সেটা কি? এইটা দেখা গেল ডিএনএ। আরেকটা জিনিস বললাম, ডিএনএ চার্জ কি? নেগেটিভ। আমরা ফার্স্টে লোড করলাম মলিকুলার মার্কার। সেটা কি? সেটাও ডিএনএ তৈরি হয়। এইবার বলো, একটা ডিএনএ যদি এখানে লোড করা হয়, সেই ডিএনএটা কোন দিকে যাবে? ঠিক তো, মানে ডান দিকে যাবে তো। কেন? ডিএনএ কোন চার্জ? নেগেটিভ চার্জ। তার মানে এরকম এরকম ব্যান্ড পাবে। এরকম এরকম ব্যান্ড পাবে। আর একটা জিনিস মাথায় রেখো বা লিখে রাখো, যে জেল ইলেক্ট্রোফোরেসিস কোন কনসেপ্টের উপর বিল্ড? অন দা বেসিস অফ কি? কোন বেসিস এটা ডিফারেন্ট হয়? মানে দুটো ডিফারেন্ট ডিএনএ আছে, ডিএনএ 1 আর ডিএনএ 2। এই দুটো কিসের বেসিসে সেপারেশন হবে? অন দা বেসিস অফ দেয়ার ইলেকট্রিক চার্জ আর তাদের মলিকুলার ওয়েট। সাপোজ একটা ডিএনএ খুব বড়, খুব বড়, তার মানে তার কি মলিকুলার ওয়েট অনেক বেশি। সে কি তাড়াতাড়ি দৌড়াতে পারবে? একটা হেলদি মানুষ, খুব মোটা মানুষ, সে কি তাড়াতাড়ি দৌড়াতে পারবে? পারবে না, আস্তে আস্তে দৌড়াবে। তাই প্রথমে যেগুলো থাকে সেগুলো খুব বড় হয়। এইগুলো জেনারেলি হয় কত? 5000 বেস পেয়ার। তারপরে দেখা গেল এটা 4000 বেস পেয়ার। তারপরে এটা দেখা গেল 3000 বেস পেয়ার। তারপরে এখানে দেখা গেল 1.5 বেস পেয়ার, 1.5000 বেস পেয়ার। সবার শেষে এরকম একটা জায়গায় দেখলে 300 বেস পেয়ার। এটা হলো ডিফারেন্ট অনুযায়ী সাজানো হলো। আমি ইন দ্য মিন টাইম তোমাদের এই ক্লাসের সাথে সাথে আমি বলেছিলাম আজকে ভিডিও একটা ট্রিক্স বলবো। তোমরা জেল ইলেক্ট্রোফোরেসিস পড়তে পড়তে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংও পড়ে নেবে। সাপোজ এবার ভাবি তোমার কাছে 4টে সাসপেক্ট আছে, 4টে মানুষ আছে যাকে তুমি সাসপেক্ট করেছো যে এরা হয়তো কোনো বড় ক্রাইম করেছে। ঠিক আছে, এক্স ওয়াই জেড কোন একটা ক্রাইম করেছে। কি কি 4টে সাসপেক্ট? এ, সাসপেক্ট বি, সাসপেক্ট সি, সাসপেক্ট ডি। ঠিক আছে, তুমি জানো তোমার মানে তুমি যে স্যাম্পলটা পেয়েছো, সাপোজ এটা তুমি পেয়েছো কোথায়? ইনভেস্টিগেশন ফিল্ডে। তুমি যেখানে ইনভেস্টিগেট করতে হয়েছে সেখানে গিয়ে পেয়েছো এই এ স্যাম্পলটা। এটা তোমার স্যাম্পল। স্যাম্পলের দেখা গেল তুমি কোথায় পেলে? একমাত্র একদম ছোট্ট ফ্র্যাগমেন্টে এরকম একটা পোর্শনে তুমি একটা ডিএনএ স্যাম্পল পেয়েছো। রেস্ট অফ দা বি সি ডি, এদের কাছ থেকে তুমি ডিএনএ নিলে। তুমি কি বি সি ডি কে কি করেছো? সাসপেক্ট। এই তিনজন হলো সাসপেক্ট। এইটা তুমি ফিল্ডে পেয়েছো। এদের দেখা গেল বি এর এইখানে একটা আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে। সি এর ডিএনএ রান দেখা যাচ্ছে, এটা একটা, এটা একটা। ডি এর একটা রান দেখা গেল এরকম একটা পজিশনে। তাহলে বলো তো এর মধ্যে কে সাসপেক্ট, কাকে ক্রাইমটা করেছে বলা যেতে পারে? ঠিক কি না? তাহলে ডি কি করেছে? ক্রাইমটা করেছে।
এইভাবে ফাইন্ডিং করা হয়, এইভাবে বলা হয় ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। কার সাথে মিলে গেল? যেটা আমি ইনভেস্টিগেশন ফিল্ডে পেয়েছি সেটা তো এখানেও পাচ্ছি, তার মানে ডিটা কি করেছে? ক্রাইম করেছে। বুঝতে পারলে? কি বেসিসে আমরা ডিএনএটাকে সেপারেট করলাম? অন দা বেসিস অফ, খাতা লিখে রাখবে, মানে কোন ভিত্তিতে, সোজা বাংলায় যদি বলি, কোন ভিত্তিতে ডিএনএ কে পৃথককরণ করব মলিকুলার ওয়েট অনুযায়ী। তার মানে এটা ডিএনএটা সব থেকে ছোট, এটা খাতায় লিখে রাখো। সব থেকে ছোট ডিএনএ সবার আগে দৌড়াবে। কোন দিকে দৌড়াবে? প্লাস চার্জের দিকে। কেন প্লাস চার্জের দিকে দৌড়াবে বলো তো? প্লাস চার্জের দিকে কেন দৌড়াবে? ডিএনএ চার্জ কি? নেগেটিভ। ওকে, ডিএনএ চার্জ কেন নেগেটিভ? এটা এঁকে নিয়েছো, এটা এঁকে নিও। হ্যাঁ, যে ইলেকট্রোফোরেসিস খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে কিন্তু এখান থেকে। আর এই ABCD করে এটা IIT জ্যামে আসতে পারে, ঠিক আছে? ডিফারেন্ট তোমার গ্রাজুয়েশনে পরেও আসতে পারে, ইভেন তোমাদের PhD এন্ট্রান্স এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আর একটা জিনিস আমি বলে দিই, ডিএনএ নেগেটিভ চার্জ কেন? একটা জিনিস মনে পড়ছে, আমি এর ভিতরে আঁকলাম। এখানে কি থাকে? CH2O3। যদি সিঙ্গেল দেওয়া হয়, পি এর উপরে যে অক্সিজেন গুলো থাকে তার চার্জ কি? নেগেটিভ। তো তাহলে ডিএনএ চার্জ কি হলো? নেগেটিভ। এখানে যদি হাইড্রোজেন দেওয়া হয় তাহলে ডিএনএ চার্জ কি? নেগেটিভ। এই তো ফসফেটের জন্য তার নেগেটিভ চার্জ। তাহলে ডিএনএটা কোন দিকে ছুটবে? পজিটিভের দিকে। কনসেপ্টটা ক্লিয়ার হলো? বাস, তাহলে এই কনসেপ্টটা তৈরি হয়ে গেল। 11 সেল ইলেকট্রোফোরেসিস। দেখো এইদিকে রাইট টার্মসে আমি তোমাদের এতগুলো টার্ম আমি কভার করে দিলাম। তাহলে টেকনিক গুলো জেনে গেলে, এই টেকনিক গুলো ইন ফিউচারে ইউজ করা হবে ইন দ্য ফিল্ড অফ বায়োটেকনোলজি। বাস, আজকের ক্লাস এখানে। আর একটা জিনিস, নেক্সট ক্লাসে তোমাদের আমি বলবো কোন টপিকের ওপর? সাউদার্ন, নর্দার্ন, ওয়েস্টার্ন, এগুলো কি ব্লটিং, এই কনসেপ্টটাকেই নিয়ে ওখানে ইউজ করা হয়েছে ব্লটিং টেকনিকে। সিম্পল এখানে যদি ডিএনএ রান করানো হয়, আমি নেক্সট ক্লাসে বলছি তো তোমাদের জন্য আমার ক্লাসগুলো একদম দেখবে প্রো ফরম্যাটে পাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি বলে রাখছি, আমার ক্লাসগুলো করো। IIT কেন, তুমি বড় বড় যে কোনো নিট বা যে কোনো বড় হাই লেভেল এক্সাম্পল সব ক্র্যাক করবে, আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করে দিচ্ছি। চলো দেখা যাক কি করা যায় আমরা। আর একটা জিনিস, আমাদের ক্লাসের টার্গেট আরেকবার রিমাইন্ড করে দিই, 95 পাচ্ছ তোমরা। বেস্ট অফ লাক। আজকের জন্য এইটুকুনি।